আর্মেনিয়ার রকেট লঞ্চার ধ্বংস করল আজারবাইজান। সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ সতর্ক করল চীন। প্রশিক্ষণের সময় ৯ মার্কিন সেনা নিহত, মার্কিন কমান্ডার বরখাস্ত। যুদ্ধে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সাথে যুদ্ধে 2 গেরিলা নিহত, পুলিশের এসপিও নিখোঁজ। রক্তপাত এড়াতে পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট। মিয়ানমারের রাখাইনে শিশু হত্যা বৃদ্ধি, জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ। ফিলিস্তিনিরা অকৃতজ্ঞ জাতি বলছে সংযুক্ত আরব আমিরাত। এবং আমিরাতের সঙ্গে সম্পর্কের চুক্তির বিপক্ষে ভোট দেবে ইসরায়েলের আরব সাংসদরা। আর্মেনিয়া 2টি গুরুত্বপূর্ণ সেনা কাঠামো অর্থাৎ 2টি রকেট লঞ্চ প্যাড ধ্বংস করেছে আজারবাইজান। বুধবার আজারবাইজানের প্রশাসন এই দাবি করার পর অবশ্য আর্মেনিয়াও আর কথা বাড়ায়নি। আজারবাইজানের হাতে 2টি রকেট লঞ্চ প্যাড ধ্বংসের বিষয়টি স্বীকার করে নিয়েছে আর্মেনিয়া। অন্যদিকে আজারবাইজানের প্রধানমন্ত্রী দাবি করেছেন আর্মেনিয়া তাদের তেলের লাইন ধ্বংসের চেষ্টা করছে। বুধবার আজারবাইজান জানায় আর্মেনিয়ার একটি রকেট লঞ্চ প্যাড এবং একটি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়েছে। তাদের দাবি ওই 2টি লঞ্চ প্যাড থেকে গত কয়েকদিন ধরে আজারবাইজানের সাধারণ মানুষের ওপর গোলা বর্ষণ করা হচ্ছিল। আর্মেনিয়া আজারবাইজানের এই দাবি মেনে নিয়েছে, তবে একই সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী দাবি করেছেন তার দেশের সেনা কখনোই আজারবাইজানের সাধারণ মানুষকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেনি, কেবলমাত্র সেনা কাঠামোগুলোকেই টার্গেট করা হয়েছে। বাস্তব চিত্র অবশ্য ঠিক তেমন নয়। আজারবাইজানের একাধিক শহর আর্মেনিয়ার গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাঞ্জা সহ একাধিক শহর থেকে সাধারণ মানুষ পালিয়ে গিয়েছেন, বহু সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। অন্যদিকে আজারবাইজানের গোলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগোর্নো কারাবাখ। আর্মেনিয়ার হিসেব অনুযায়ী সব মিলিয়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশ সাধারণ মানুষ। ঘর ছেড়ে পালিয়েছেন অসংখ্য মানুষ। রাশিয়া 2টি দেশের কাছে আরও একবার যুদ্ধবিরতির অনুরোধ করেছে। গত শনিবার 2টি দেশ মস্কোর মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দিয়েছিল। প্রায় 10 ঘন্টা বৈঠকের পর 2টি দেশই সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়, কিন্তু গত 24 ঘন্টায় কাউকে না কাউকে ফের 2 দেশই একের পর এক আক্রমণ করতে শুরু করে। বুধবারও গোলা বর্ষণ হয়েছে যথেষ্ট। এরই মধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার জানিয়েছেন আর্মেনিয়া এবার আজারবাইজানের গ্যাস ও তেলের লাইনগুলো টার্গেট করেছে। সেখানে বিস্ফোরণ হলে আজারবাইজান যোগ্য জবাব দেবে। অন্যদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন তুরস্ক ও আজারবাইজান যুদ্ধ বন্ধ করলে তারাও সেই পথে হাঁটবে। সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বলে আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেছেন। একসময় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় সহায়তার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান তিনি। মাইক পম্পেও বলেন, আমাদের প্রত্যাশা সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করবে। আমরা এখন আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তি সফল করতে রিয়াদের সহায়তার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এই চুক্তি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসরায়েলের সঙ্গে আলোচনার জন্য ফিলিস্তিনি নেতাদের চাপ দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একসময় আরব মিডিয়ায় ইসরায়েলকে আখ্যায়িত করা হতো ইহুদিবাদী শক্তি হিসেবে। সেই দিন বদলেছে। মধ্যপ্রাচ্যে সৌদি প্রভাব বলয়ের দেশগুলো ধীরে ধীরে ফিলিস্তিনকে ছুঁড়ে ফেলে ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে। রিয়াদের মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর আরও কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে গুঞ্জন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 7 থেকে 9টি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। এর মধ্যে সৌদি আরবও রয়েছে। যথাসময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতির জেরে যুক্তরাষ্ট্রকে পরিণতির ব্যাপারে সতর্ক করে দিয়েছে চীন। যদিও মার্কিন সামরিক বাহিনী যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী
পেরিয়ে যাওয়ার ঘটনাকে নিয়মিত যাত্রা বলে দাবি করেছে। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে ওঠা চীন সতর্ক করে দিয়ে বলেছে, তাইওয়ান প্রণালীতে ঝামেলা তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে বলা হচ্ছে। তাইওয়ান প্রণালী ও এর আশপাশের এলাকার একচ্ছত্র মালিকানা দাবি করে চীন। গত কয়েক মাসে দ্বিপাক্ষিক বাণিজ্য, হংকংয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক তলানিতে ঠেকেছে। স্বশাসিত তাইওয়ানেরও এই দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার অন্যতম উৎস। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সামরিক বহরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 14 অক্টোবর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ব্যারি তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এ যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী অতিক্রম সেখানে অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের প্রতি মার্কিন প্রতিশ্রুতির প্রদর্শন করে। বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো স্থানে উড্ডয়ন, যাত্রা এবং কার্যক্রম পরিচালনা করতে পারে। তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর যে কোনো ধরনের সামরিক উপস্থিতিকে চীনকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে মনে করে চীন। মার্কিন মেরিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়েছে। গত 30 জুলাই ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সামরিক প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনা ঘটে, যাতে 8 মেরিন সেনা এবং একজন নৌবাহিনীর নাবিক নিহত হন। ওই ঘটনার জন্য লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে উপকূলে ফেরার সময় আমেরিকার একটি উভচর যুদ্ধ জাহাজ সান ক্লেমেন্ট দ্বীপে ডুবে যায়। এতে মোট 9 সেনা নিহত হয়। লেফটেন্যান্ট কর্নেল মাইকেল জে রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে মার্কিন মেরিন কোরের কমান্ডিং অফিসার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কাস্টেন এস হেকেল এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার জন্য দোষী সাব্যস্ত রেগনারকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কমান্ড দেওয়ার ব্যাপারে তার অক্ষমতা এবং আস্থার অভাবের ঘাটতির জন্য তাকে বরখাস্ত করা হলো। তারই অদক্ষতার কারণে গত জুলাই মাসে প্রশিক্ষণের সময় ওই দুর্ঘটনা ঘটে। মার্কিন মেরিন কোর অন্য এক বিবৃতিতে বলছে, এ পর্যন্ত তদন্ত রিপোর্ট ও সংগৃহীত তথ্য থেকে পরিষ্কার হয়েছে যে কর্নেল রেগনারকে বরখাস্ত করার ব্যাপারে জেনারেল হেকেল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। বিরোধী অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চলা যুদ্ধে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। চলমান সংঘাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর অনেকে হতাহত হয়েছে বলে স্বীকার করেছেন তিনি। বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পাশিনিয়ান বলেন, আমি আমাদের সব ভুক্তভোগী শহীদ, তাদের পরিবার, অভিভাবক, বিশেষ করে শহীদদের মায়েদের উদ্দেশ্যে নতজানু হয়ে সম্মান জানাই। তাদের এই ক্ষতিকে আমি আমার ও আমার পরিবারের ব্যক্তিগত ক্ষতি হিসেবে বিবেচনা করছি। তিনি আরো বলেন, জনশক্তি ও উপকরণের ক্ষয়ক্ষতি হলেও আর্মেনিয়ার সেনারা এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং প্রতিপক্ষের জনশক্তি ও উপকরণের বিপুল ক্ষয়ক্ষতি করছে। এদিকে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বুধবার নিজেদের মধ্যে ফোনে আলোচনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, সহিংসতা বন্ধ করার লক্ষ্যে অতি দ্রুত যৌথ উদ্যোগ নিয়ে শান্তিপূর্ণভাবে নাগর্নো কারাবাখ দ্বন্দ্বের সমাধান করার ব্যাপারে আলোচনা করছেন তারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে 2 গেরিলা নিহত হয়েছে। বুধবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার চাকোরা এলাকায় বন্দুকযুদ্ধে 2 গেরিলার মৃত্যু হয়। জানা যায়, বুধবার জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, ভারতীয় সেনাবাহিনীর 34 রাষ্ট্রীয় রাইফেলস ও আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর যৌথ বাহিনী সংশ্লিষ্ট এলাকায় ঘিরে ফেলে সন্দেহভাজন গেরিলাদের সন্ধানে তল্লাশি অভিযান চালায়। এ সময় গেরিলা ও যৌথ বাহিনীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ওই ঘটনায় 2 গেরিলা নিহত হয়। এদিকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জম্মু কাশ্মীরের চান্দুরা ক্যাম্প থেকে রহস্যজনকভাবে আলতাফ হাসান ভাট নামে এক বিশেষ পুলিশ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে 2টি AK-47 রাইফেল ও 3টি ম্যাগাজিনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর থেকে ক্যাম্পটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বাহিনী নিখোঁজ এসপিওর সন্ধান করছে। আলতাফ হাসান ভাট গত 5 বছর ধরে এসপিও পদে ছিলেন। তিনি কাজীপুরা বাগডামের বাসিন্দা। অন্যদিকে গত সোমবার জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং এক সংবাদ সম্মেলনে বলেন, গত 5 দিনে 4টি সফল অভিযানে 10 গেরিলা নিহত হয়েছে।
অবশেষে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনাবা জিনবেক পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংকটের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। সরকার বিরোধীরা প্রথম থেকে প্রেসিডেন্ট জিনবেকের পদত্যাগ দাবি করে আসছিলেন। প্রেসিডেন্টের কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে জিনবেক বলছেন, আমি ক্ষমতা আঁকড়ে থাকতে চাই না, আমি চাই না নিজ দেশের জনগণকে রক্তপাত ও গুলির অনুমতি দেওয়া প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে স্থান পেতে। তিনি দাবি করেছেন, ক্ষমতায় আঁকড়ে থাকা আমাদের দেশের অখণ্ডতার চেয়ে মূল্যবান নয় এবং সামাজিক নীতির মধ্যে পড়ে না। আমার জন্য কিরগিজস্তানের শান্তি, দেশের অখণ্ডতা, জনগণের ঐক্য এবং সমাজে স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে পদত্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, বেশ কয়েকজন গভর্নর ও মেয়র। এতে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। গত শুক্রবার থেকে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। রাজধানী বিশকেকে মোতায়েন করা হয় সেনাবাহিনী। নির্বাচন ঘিরে সৃষ্ট সংকটের মধ্যে গত সপ্তাহে বিরোধীরা দেশটির কয়েকটি সরকারি ভবন দখল করার পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটতে থাকে সেখানে। চলমান বিক্ষোভে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। মিয়ানমারে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। চলতি মাসের শুরুর দিকে উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর হাতে 2 শিশু নিহতের ঘটনায় এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো দুঃখ ও শোক প্রকাশ করেছে। সেই সাথে শিশু নিহতের ঘটনায় পূর্ণ, স্বচ্ছ এবং দ্রুত তদন্তের জন্য আহ্বান জানিয়েছে তারা। জাতিসংঘের সংস্থাগুলো গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, বুধিরাং জনপদে 5 অক্টোবর ঘটনাটি ঘটেছে, যেটা 2019 সালের মাঝামাঝি সময় থেকে সেনাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের হটস্পট হিসেবে চিহ্নিত। শিশুরা প্রায় 15 জন স্থানীয় কৃষকের একটি দলের অংশ ছিল। তাদের সবাইকে সামরিক শিবিরের দিকে শত্রুদের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাতমাডা ইউনিটের সামনে হাঁটতে বাধ্য করা হয়েছিল। পথে তাতমাডা ও আরকান সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় আমরা দুঃখিত ও শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শিশুদের ব্যবহার ও হত্যায় যেই জড়িত থাকুক না কেন তাকে জবাবদিহি করতে হবে। বিবৃতি দ্বারা বলা হয়, এই গুরুতর ঘটনাটি স্মরণ করিয়ে দেয় যে শিশুরা যখনই কোনো কার্যক্রমে সশস্ত্র বাহিনী ও গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত থাকে, তাদের সংগঠনের সময়কাল নির্বিশেষে তাদের হত্যা ও আহত হওয়ার ঝুঁকির মধ্যে রাখা হয়। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের ঘটনায় ফিলিস্তিনিদের সমালোচনার প্রত্যাখ্যান করেছে আবু ধাবি। এ ধরনের সমালোচনার জন্য ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গার্গাস। সম্প্রতি ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত সালমান আল হারফি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের চেয়েও বেশি ইসরায়েলি হয়ে গেছে, তারা জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে টুইটারকে বেছে নেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরবিতে লেখা টুইটে তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই বক্তব্য সমালোচনায় আমি মোটেই অবাক হইনি, কেননা তারা অকৃতজ্ঞ জাতি। আমিরাতের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া আরেক দেশ বাহরাইন জানিয়েছে, এই ইস্যুতে কোনো সমালোচনা শুনতে তারা রাজি নয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধাচরণ করলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে চুক্তির ফলে বাহরাইনের সুনাম ক্ষুণ্ণ করতে কাজ করছে সোশ্যাল মিডিয়ার এমন অ্যাকাউন্টগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। এই অ্যাকাউন্টগুলো থেকে রাষ্ট্রদ্রোহ ছড়ানো হচ্ছে। এসব কর্মকাণ্ড দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। একসময় আরব মিডিয়া ইসরায়েলকে আখ্যায়িত করা হতো ইহুদিবাদী শক্তি হিসেবে, সেই দিন বদলেছে। দখলদার ইসরায়েলের সংসদের আরব সদস্যরা আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তির বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরব সংসদের জোট বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। তারা বলছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ডিল অব দ্য সেঞ্চুরি মেনে নেবে না তারা। সম্প্রতি ফিলিস্তিনি তথা গোটা মুসলিম বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এটাকে তাদের জন্য বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে। এরপরও ইসরায়েলের আইন অনুযায়ী চুক্তিকে সংসদে পাশ করাতে হবে। আজ তা সংসদে উত্থাপন করা হবে বলে জানা গেছে। ইসরায়েলের সংসদে এটি পাশ হয়ে যাবে বলে জানা গেছে। তবে সংসদে যেসব আরব সদস্য রয়েছেন তারা এই চুক্তির বিপক্ষে ভোট দেবেন। সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এরই মধ্যে বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। আরব আমিরাতের পর আরেক আরব মুসলিম দেশ বাহরাইনও বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে।
ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ওঠা একটি অবৈধ রাষ্ট্র। তারা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মুকাদ্দাসও দখল করে রেখেছে।